আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আহমেদ হোসেন শাহিন কানাডার ক্যালগেরি থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের যে অনুষ্ঠানটি সাজানো হয়েছে সম্পূর্ণ একটি ভিন্ন মাত্রিকের একটি অনুষ্ঠান, যা কিনা এই ক্যালগেরিতে এই প্রথম আমাদের একক কবিতা অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত আছেন ক্যালগেরির অত্যন্ত একটি প্রিয় নাম জাহিদ হক। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আমি এই মার্চ মাস আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাস, বিশেষ করে এই বছরটি 50 বছর পূর্তি আমাদের স্বাধীনতা বাংলাদেশের জন্য। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের 26শে মার্চ এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠে রক্ত রাঙিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে 71-এর এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল দেশের সাধারণ মানুষ, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। আর এই মাসেই আমরা আপনাদের জন্য হাজির হয়েছি একটি ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান নিয়ে। আসুন প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের সাথে যে আজকে যে শিল্পী, ক্যালগেরির অন্যতম বাচিক শিল্পী জাহিদ হক, যিনি আজকে আপনাদের সকলকে তার কবিতা অনুষ্ঠানের মাধ্যমে কিছু বিভিন্ন মাত্রিকের কবিতা উপহার দিবেন, তার সম্পর্কে কিছু জেনে নেই। জাহিদ হক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে। আমরা যদি চিন্তা করি জাহিদ হককে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। জাহিদ হক কবিতা ও আবৃত্তিকে ভালোবেসে মননে ধারণ করে জীবনের পথ চলায় সঙ্গী করে নিয়েছেন। পথ চলতে চলতে কখনো কবিতার গভীরতায় হারিয়ে যান বিম্বিসার অশোকের ধূসর জগতে, কখনো বা গহীন অরণ্যে, কখনো বা পাহাড় চূড়ায়। কবিতা অনুরাগী জাহিদ হক কেবল আবৃত্তিকার নন, মঞ্চনাটকেও রয়েছে তার পদচারণা। যুক্ত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য নাট্য সংগঠন ফিল্ম স্কুল অফ ড্যান্স অ্যান্ড ড্রামার সঙ্গে। এক যুগ ধরে এই শিল্পী অভিনয় করে আসছেন দেশ বিদেশের অনেক মঞ্চনাটকে। শিল্পচর্চার এই প্রবহমান যাত্রায় 2016 সালে কানাডার অ্যালবার্টা ক্যালগেরিতে তিনি প্রতিষ্ঠা করেন মুক্তবিহঙ্গ নামের একটি নাট্য সংগঠন। গত 4 বছর মুক্তবিহঙ্গ তাদের নাটক থেকে অর্জিত সকল অর্থ অনুদান করেছেন বাংলাদেশের সুবিধা বঞ্চিত পথ শিশুদের কল্যাণে প্রতিষ্ঠিত আশ্রয় কেন্দ্র মায়ের আঁচলে এবং অটিস্টিক সেন্টার অফ বাংলাদেশে। মুক্তবিহঙ্গের প্রযোজনা ও জাহিদ হক অভিনীত ও নির্দেশিত নাটকের তালিকায় রয়েছে যথাক্রমে আইনেস্কোর নাটক দ্য লিডার, মলিয়েরের নাটক জর্জ ড্যান্ডিন, ফ্রান্স কাফকার মেটামরফোসিস অবলম্বনে অমৃতের সন্ধানে। বর্তমানে তিনি কার্লো গোলদানির আ সার্ভেন্ট অফ টু মাস্টার্স অবলম্বনে অসীম দাসের রচনায় নওকর শয়তান মালিক হয়রান নাটকটির নির্দেশনায় নিয়োজিত রয়েছেন। নাট্যচর্চা ও আবৃত্তির পাশাপাশি জাহিদ হক প্রকৃতির সৌন্দর্যের সাথে একাত্ম হয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন পাহাড় পর্বতে। একজন নিয়মিত পর্বতারোহী
এবং ভ্রমণ পিপাসু হিসেবেও তার সুনাম রয়েছে। এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার অনেক দেশই তিনি ইতিমধ্যে ভ্রমণ করেছেন এবং তার এই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বিভিন্ন বাংলা দৈনিক, পাক্ষিক পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নোভা স্কোশিয়ার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে স্নাতক ডিগ্রিধারী জাহিদ হক আবৃত্তিকে নিয়ে তাঁর এই পথ চলায় অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য অনেক আবৃত্তিকারের কাছ থেকে, যাদের মধ্যে রয়েছেন কাজী আরিফ, গোলাম মোস্তফা, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ এবং ব্রতী বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি অঙ্গনকে যারা সমৃদ্ধ করেছেন তাদের মেধা, মনন এবং শ্রম দিয়ে। জয়যাত্রা টিভি কৃতজ্ঞতা জানাচ্ছে জাহিদ হককে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, জাহিদ হক সম্পর্কে আমরা জাস্ট অল্প কিছু শুনে নিলাম। এখন আসুন আমরা আমাদের প্রিয় শিল্পীকে সচক্ষে আপনাদের সামনে হাজির করছি। জাহিদ হক। ধন্যবাদ। এত চমৎকার একটা সূচনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার মাসে যারা আত্মত্যাগ করলেন স্বাধীনতার জন্য, ওনাদের উপর শ্রদ্ধা এবং সেই সাথে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আবৃত্তি নিয়ে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদেরকে একটা সুন্দর সময় আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ জাহিদ হক, আমাদের আজকে এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি যে ক্যালগেরিবাসী, আমরা যখন এই পোস্টারটি অ্যাডভার্টাইজমেন্টে দিয়েছি তখন থেকে আমি প্রচুর কল পেয়েছি যে কখন আসবে জাহিদ হকের সেই একক কবিতার অনুষ্ঠানটি। আজকে আর দেরি না করে আমাদের দর্শকদের হয়তোবা অধীর আগ্রহে বসে আছে তোমার কণ্ঠে এই কবিতা শোনার জন্য। আজকে প্রথম কোন কবিতাটি তুমি আমাদের দর্শকদের জন্য উপহার দিচ্ছ? অবশ্যই। প্রথমেই পড়ছি বাংলার কবি, যিনি বাংলাকে ভালোবেসে লিখে গেছেন অসংখ্য কবিতা এবং যিনি মৃত্যুর পরও এই বাংলার প্রকৃতির মাঝে নানাভাবে ফিরে আসতে চেয়েছেন। আমাদের প্রিয় কবি, রূপসী বাংলার কবি, কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এ বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবেছি সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরাই অন্ধকারে আসিতেছে রে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হক। প্রিয় দর্শকবৃন্দ, জীবনানন্দ দাশ যে কবির কবিতা পাঠ করলো জাহিদ হক ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার যে ছাপ দিয়েছেন তা সত্যি আমাদের সকলের মনেই গেঁথে আছে। আমি এখন জাহিদ হককে অনুরোধ করছি আমাদের পরবর্তী কবিতায় চলে আসেন। ধন্যবাদ। এর পরবর্তী নিবেদন আমাদের প্রাণের কবি, যিনি বাঙালির রক্তে মিশে আছেন এবং বাঙালির অনুভূতির প্রতিটি রঙের সাথে যার বিচরণ, সেই কবি, প্রিয় কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছি বাঁশি। এই কবিতাটি একজন মধ্যবিত্ত কেরানির জীবনযাপন এবং তার আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে। পড়ছি বাঁশি। কিনু গোয়ালার গলি। দোতলা বাড়ির লোহার গরাদে দেয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা ঠিকঠিকই। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পায় দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দাঁই বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগারের সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না তো সে, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কাঙ্কা, মরা বেড়ালের ছানা, 6 পাঁশ আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। অফিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়ায় স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্তবাবু। যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ।
কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে উঠে ওই গলির বীভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশ জুড়ে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনি, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাতছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়ায়। আঙিনাতে যে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হক। অসাধারণ, অসাধারণ তোমার কবিতার বাচন ভঙ্গি, তেমনি অসাধারণ তোমার কবিতার পাঠের যে কণ্ঠ। আমরা এখন চলে যাচ্ছি কিছুক্ষণের জন্য। আমাদের প্রচুর দর্শক আমাদেরকে বিভিন্ন ভাবে তোমার এই অসাধারণ কবিতার যে পাঠ, সেটার বিভিন্ন ভাবে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি এখানে যাচ্ছি জেসমিন সুলতানা, উনি বলেছেন অপূর্ব। বায়েজিদ গালিব অসাধারণ। খালেদ বারি নোবেল এক্সিলেন্ট। প্যারিনা জ্যাকব এনজয়িং। আরো আছেন আমাদের সাথে আব্দুল্লাহ রফিক মেলোডিজ, এইচ রেইনি অসাধারণ সুন্দর কণ্ঠ, আর লুদমিলা ইসলাম চমৎকার, বিনা পানি মুখার্জি উনিও চমৎকার বলেছেন, সাইমা মাওলা খুব সুন্দর, জাহিদ হক ভাই অসাধারণ আপনার আবৃত্তি, ধন্যবাদ। শান্তনু বানিক খুব ভালো লাগলো, অন্যরকম করে করেছো। প্রিয় দর্শকবৃন্দ, সত্যিই খুব অসাধারণ ভাবে আবৃত্তি করছে জাহিদ হক, আমাদের সাথেই থাকুন। আরো অনেক সুন্দর সুন্দর কবিতা আছেন। শারমিন সুলতানা বলেছেন অসাধারণ, খুব ভালো লাগছে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথেই থাকুন। আর জাহিদ হক, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, সবাই এত প্রশংসা করছে এই তোমার এই কবিতার অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনারা আছেন আমাদের সাথে, এবং এত চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আরো বেশ কিছু কবিতা পড়ব, আশা করি ভালো লাগবে এবং সাথে থাকবেন। ইফতেখারুল ইসলাম, আমি জানি আমার সিনিয়র শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা থেকেই লিখেছেন, সব মিলিয়ে অসাধারণ পরিবেশনা উপভোগ করছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, আমরা এখন পরবর্তী পরিবেশনে চলে যাচ্ছি। এরপরে পড়ছি একটি চিঠি, যেই চিঠিতে একজন বহিমিয়ান মানুষের জীবনের কথা বলা হয়েছে, এবং যে লেখায় অনেক স্মৃতি আঁকড়ে ধরে রাখার কথা বলা হয়েছে, এবং ইউরোপের নানা জায়গার বর্ণনা রয়েছে। অনেক কবি, সাহিত্যিক, শিল্প কথা বলা হয়েছে। সর্বোপরি এই কবিতাটির পড়ে আমি বেশ কিছু জায়গায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম, এবং যাওয়া হয়েছে, এবং সেই লেখাটা পড়ছি। লিখেছেন লতিফুল ইসলাম শিবলি, প্যারিসের চিঠি। প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লেখনি,
কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে, আনতে পারিনি। এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়া সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন ইউনের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামি শয্যা। আমাদের আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন। শীতের বইমেলা এখন পরিণত হয়েছে মিনা বাজারে টিএসসি চত্বর, যেন উত্তপ্ত বৈরুদ। বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি। এখন এখন তাই নিয়ে বুঝি মেতে আছো? এ পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস। বালির বাঁধের মতন ভেসে গেল পূর্ব ইউরোপ, নদীর পাড় ভাঙার মতন ভেঙে গেল বার্লিন প্রাচীর, ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন। ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও। স্বাধীনতা স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি। তুমি লিখেছ, তোমাকে ভুলে গেছি কিনা। প্রিয় আকাশী, আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসীর অর্ধেকটা কাটিয়েছি বহিমিয়ানদের মতো ঘুরে ঘুরে। মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসল, নাপলি থেকে প্রাগ, বুকারেস্ট, মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি। তবুও বাঁচতে পারিনি স্মৃতি থেকে। ফ্র্যাঙ্কফুর্টের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। ফ্লোরেন্সে মিকেলাঞ্জেলো ডেভিড, রোমে পিয়েতা আর সিস্টাইন চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে। সিসিলির কার্নিভেলে এথেন্সের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে। পালারমো সৈকতে কিংবা ভিয়েনার তারাজ্বলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা। Under the white and starry sky, dig my grave and let me lie. Glad did I live and gladly die, and I laid me down with a will. সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি। ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলা কি বলেছিলাম জানো? বলেছিলাম, তুমি আমার আকাশী হবে। ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি। আর কেউ না জানুক, অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। তুমি জানতে চেয়েছ প্যারিসের কথা। সত্যি বলতে কি, প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ। সঙ্গীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি। কনসার্টে যতবার মোজার্ট কিংবা বেথোভেন শুনেছি, ততবারই কেন যেন চির দুঃখী পাগল ভিনসেন্ট ভ্যান গগের কথা মনে পড়েছে। সমস্ত প্যারিসের রাস্তায়, গ্যালারিতে, ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট। তোমার তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর। অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে তার সৌন্দর্য।
কষ্টই প্যারিসের ঐশ্বর্য। আমাদের আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ আজ নিজেকে ভীষণ একা মনে হয়। এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই যাঁকযজ্ঞে। তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে। এই তো সেদিন আবারও বদলাম চশমার কাঁচ। প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে। তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকুই। বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ সুন্দরী হয়ে উঠো তোমার সৃষ্টিতে। তুমি ভালো থেকো। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হক। অসাধারণ, অসাধারণ তোমার বাচন ভঙ্গি, অসাধারণ কবিতার প্রতিটি কথার সাথে তোমার যে সুন্দরভাবে যে তুমি যে উপস্থাপনা, সত্যি অসাধারণ। এবং প্রতিটি কবিতা তুমি খুব যেভাবেই মুখস্থ যেভাবে বলছো, আমি সত্যিই আমি আসলে অবাক না হয়ে পারছি না। আমার মনে হচ্ছে যে আমাদের এখানে দর্শকদের কিছু কল চলে আসছে। যে প্রিয় দর্শকবৃন্দ, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি 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 আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? আমি ইকবাল রহমান বলছিলাম। শাহিন ভাই। জি, জি ইকবাল ভাই, জি বলুন। জি শাহিন ভাই, না আপনার প্রোগ্রামটা দেখতেছিলাম আর কি। ওই আমি আমি ইকবাল রহমান, শাহিন ভাই। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যাঁ, জাহিদ শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, উনি মনে হয় হ্যাঁ। শুনতে পাচ্ছেন না। শাহিন ভাই, আপনার প্রোগ্রামটা দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল, এই জন্য কল দিলাম। হ্যাঁ, আপনার নাম্বারটা আমার কাছে আছে যেহেতু। ওই জাহিদ ভাইয়ের কবিতা আমি উনি রীতিমতো সবসময় ভালো পড়েন। এই যে এখন যে কবিতাটা উনি পড়েছেন এক্সিসিটি, যদিও আমি লেখক সেটা জানতাম না, ওটা এখন জানলাম। লতিফ ইসলাম শিবলি, প্যারিসের সিটি। এই কবিতাটা মনে হয় আমি কয়েক মাস আগে টিপ কিংবা কোথায় স্ক্রল করতে করতে একবার শুনেছিলাম আর কি। কিন্তু ওই আজকে জাহিদ ভাই যেভাবে পড়লো, ওনার কণ্ঠে এটা মানে অসাধারণ মনে হচ্ছে। এই জন্য আমি আসলে কল দেওয়া। আপনি এই যে প্রোগ্রামটা করছেন, আপনাকে ধন্যবাদ। আপনার জয়যাত্রা টিভিকে অবশ্যই ধন্যবাদ, এবং জাহিদ ভাই এখানে আসার জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, ইকবাল ভাই আমাদের সাথেই থাকুন। আমি জাহিদ হক আপনার কথা শুনছেন। আপনি জাহিদ হক, ইকবাল ভাই যে কথাটুকু তুমি শুনেছো হয়তোবা, তোমার জি। অভিব্যক্তি তুমি প্রকাশ করো। ধন্যবাদ ইকবাল ভাই। অনেক, অনেক ভালো লাগলো। আপনি সময় করে অনুষ্ঠানে আছেন, কবিতা শুনছেন। আর আপনার এই কবিতাটা ভালো লেগেছে। আমি অনেক কৃতজ্ঞ এবং আপনাকে আরো শোনাবো। আর সাথে থাকুন। আর আপনি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। আ আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইকবাল ভাই আপনার কলের জন্য। আমরা আবারও কবিতার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। ধন্যবাদ শাহিন ভাই, ইনশাআল্লাহ কন্টিনিউ করুন, আমরা শুনতেছি আর কি। জি, ধন্যবাদ। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী কবিতায় ফিরে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। আমাদের এখানে নাম্বার দেওয়া আছে 4039035205। জি, আমরা পরবর্তী কবিতায় ফিরে যাচ্ছি। ধন্যবাদ। এবং উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা সময় করে অনুষ্ঠানটা দেখছেন। আশা করি ভালো লাগবে। পরবর্তী কবিতাটা, এটা তো স্বাধীনতার মাস। এবং স্বাধীনতার ৫০ বছর, বঙ্গবন্ধুর ১০০ বছর পূর্ণ হলো। তারপর ১৯৭১ সালের ৭ই মার্চ আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণটি সোহরাওয়ার্দী উদ্যানে শুনতে পাই। এই ভাষণটি একটি কবিতার মতো, একটি কবিতায় এটা, এবং এখানে ১০৩টি লাইন রয়েছে, দৈর্ঘ্যে ১৯ মিনিট। এই কবিতাটি এমন একটি শক্তিশালী কবিতা, যে কবিতা শুনে লক্ষ, লক্ষ মানুষ, কৃষক, শ্রমিক, নারী, বৃদ্ধ সবাই জেগে উঠেছিল সেদিন নেতাকে সামনে পেয়ে। সেরকম একটি জায়গায় কবিতাটি লেখা।
নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো পড়ছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলের বাগানে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল এই শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনই সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এ বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের এই রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশে যেমন, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, নাঙ্গল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগলে দোলা, জনসমুদ্রে জাগলে জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আমি বায়েজিদ ভাইয়ের কমেন্টে পড়ছিলাম তুমি এই কবিতাতে আসার আগে। সুন্দর কবিতার আসর, পরিচ্ছন্ন ভিন্ন মাত্রিক আবৃত্তি, 50তম স্বাধীনতা দিবস সামনে রেখে কবি নির্মলেন্দু গুণের কবিতা সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের শুনতে চাই। আশা করি বায়েজিদ ভাই আপনার এই নির্মলেন্দু গুণের যে এখন যে কবিতাটি স্বাধীনতা, আজকে জাহিদের কণ্ঠে সত্যি অসাধারণ লিখেছে। প্রতিটি দর্শক তাদের মন্তব্য বলছে সত্যি অসাধারণ। আমি অবশ্য তার বাচন ভঙ্গি এবং তার কবিতার যে কথা এই শুনতে আমি নিজেই মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলাম। আমি যে অনুষ্ঠান পরিচালনা করছি সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। ধন্যবাদ জাহিদ, আসলে সত্যি একটি ভিন্ন রকমের একটি অনুষ্ঠান আজকে দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য, যে এত সুন্দরভাবে মুখস্থ করে এবং প্রতিটি কবিতা এত সুন্দরভাবে উপস্থাপনা, বাচন ভঙ্গি, বাচিক শিল্পী। আসলে সত্যি যে ক্যালগারির অন্যতম বাচিক শিল্পী জাহিদ হক, এটা প্রিয় দর্শক কিন্তু আপনারা সকলেই জানেন। আমরা এখন চলে যাচ্ছি জাহিদ হকের পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ, এবং ধন্যবাদ আবারও যারা শুনছেন এবং হয়তো পরবর্তীতে যারা শুনবেন রেকর্ডেডটা, সবাইকে আবারও ধন্যবাদ। এরপরে যে কবিতাটা পড়ব মোফাজ্জল করিমের লেখা নেশা। বাবজান, আশা করি কুশলেই আছেন। সমাচার এই যে আপনি সেদিন যে কাণ্ডটি করিলেন, তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি আপনার যত বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারে লোপ পাইতেছে।
আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়া পড়িলেন? বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পরা কিস্তি টুপি, যেন আকবর বাদশার উষ্ণিস আর কি। হাতে মাটির হাঁড়ি, সর্বোপরি দুপায়ে চামড়ার কুচকুচে কালো রং। বোধ হয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করে আছেন। কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহাতের মতো তাকাইয়া রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন। মান সম্মান মর্যাদা সব জাহান্নামে গেল। তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন, তবু একটা কথা ছিল। তা না, আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল। বাবা কেমন আছো? বৌমা কোথায়? বলিহারে, ভাগ্যিস এ মুহূর্তে ও সেখানটায় ছিল না, থাকিলে তো বেচারের হার্ট অ্যাটাক হইয়া যাইত। সে তো আবার খারাপ কোনো দৃশ্য মোটেও সহ্য করতে পারে না। বড় কোমল হৃদয়ের মানুষ কিনা। বাপজান, আপনাকে আমি সাবধান করিয়া দিতেছি, আর যাই করো আমাকে এভাবে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সা কেন যে তোমাদের লাগে তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? তোমরা ক্লাবে যাও না, পার্টি দাও না, ইসুপগুল আর চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, ভুল বলিলি রে বাবা, ভুল বলিলি। নেশা একটা আছে, বড় পুরনো নেশা। কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা। তোর তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা। কিছুতেই ছাড়িতে পারি না বাপ, কিছুতেই ছাড়িতে পারি না। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হক। মোফাজ্জল করিম, আমি যতটুকু আমি জানি যে আজকে এখনো যে কবিতাটা সেটা তো ছিল মোফাজ্জল করিমের। উনি কোলাউড়া তথা ভাটিরার কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও মুসলিম সাহিত্যিক। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই আমরা হয়তোবা এই এই কবিতার যে লেখক তার সম্পর্কে কিছুটা যদি জানি, যে মুসলিম সাহিত্যিক, গদ্য শিল্পী, টক শো, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট এবং সাবেক উনি যে বিভিন্নভাবে যে দেশে সাবেক ইংল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার, শিক্ষাবিদ ছিলেন এই মোফাজ্জল করিম। উনি একজন সাবেক জেলা প্রশাসক ছিলেন, সাবেক সচিবও ছিলেন। আজকে এই তারই কবিতাটি জাহিদের কণ্ঠে আমরা শুনলাম, অত্যন্ত ভালো লাগছে। জাহিদ, আমরা আরো কিছু কবিতা, যে মানুষ যারা আছেন, আমাদের দর্শক যারা আমাদের সাথে আছেন, আমি মনে করি যে কিছু আমাদের তাদের যে কমপ্লিমেন্ট সেটা আমরা কিছু পড়তে চাচ্ছি এখানে। অবশ্যই, প্লিজ। সাইমা মাওলা লিখেছেন খুবই অসাধারণ। আব্দুল্লাহ রফিক ভাই বলেছেন ভেরি টাচি, রিয়েলিস্টিক। এইচ রেনি সুপার ভয়েস। জেসমিন সুলতানা এক্সিলেন্ট। বেবি সুলতানা ওয়াও। এমি ভালো বলেছেন অ্যামেজিং পারফরমেন্স, সিম্পলি অ্যামেজিং। লুটনিলা ইসলাম ওয়াও। বেবি সুলতানা মাশাআল্লাহ এক্সিলেন্ট। and Khaled Bari Nobel, diversified presentation. সত্যি প্রিয় দর্শকবৃন্দ, বেবি সুলতানা বাবলি, সরি ইজ মাই মিস্টেক, বাবলি সুলতানা বলেছেন সত্যি সত্যি বাবা জাহিদ, তোমার দেখার নেশায় আমরা বেঁচে থাকি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকুন। জাহিদ, আমাদের দর্শকদের আবারও কল এসছে। জি হ্যালো, আমি জেসমিন সুলতানা। জাহিদের অনুষ্ঠান দেখার জন্য 1 সপ্তাহ বসে আছি। জাহিদ, তোমার অনুষ্ঠান দেখার জন্য 1 সপ্তাহ বসে আছেন আমাদের জেসমিন আপা। আপনার অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো। এই অনুষ্ঠান দেখার জন্য একটা নতুন মাত্রা নিয়ে আসছে।
জাহিদকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা ধরে নিয়েছিলাম যে এমন একটা অনুষ্ঠানই আমরা পাবো, বাট খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছি। শুভকামনা। ধন্যবাদ। আসলে আজকের এই অনুষ্ঠানটি আমাদের দর্শকদের যদি বিন্দু পরিমাণ ভালো লাগা দিয়ে থাকে, একটু ভিন্ন মাত্রিকে, আমাদের সেখানে সার্থকতা আজকে জাহিদ হক আমাদের যে উপস্থাপনা দিচ্ছেন সেই উপস্থাপনাতে, তার পরিবেশনাতে। জাহিদ হক, তুমি দর্শকদের উদ্দেশ্যে, জেসমিন আপা কল করেছেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। অবশ্যই। ধন্যবাদ যারা এত সুন্দর, সুন্দর কমেন্টস দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে। উৎসাহিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। আর অনেক ধন্যবাদ জেসমিন আন্টি। আপনি সবসময় আমাদের সাথে আছেন। আ সবসময় উৎসাহ দিয়ে আসছেন এবং আজকে ফোন করেছেন, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আম আ অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সাথে থাকুন। আরো কিছু কবিতা আছে আপনার জন্য। ধন্যবাদ জাহিদ। আমরা তার পরবর্তী পরিবেশনায় চলে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথেই থাকুন। আম এর পরের নিবেদন আবারও আমাদের ঘুরে ফিরে একজনের কাছে আসতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর। পড়ছি একটি রোমান্টিক কবিতা, নান্দনিক আ আ নন্দিত কবিতা, ক্যামেলিয়া। তো একটু ধৈর্য ধরে শুনতে হবে। কবিতাটা একটু লম্বা। পড়ছি। নাম তার কমলা। দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি, খোঁপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই। সেই হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না। প্রায় ঠিক মেলে ওদের বেরুবার সময়ের সঙ্গে। প্রায় হয় দেখা। মনে মনে ভাবি, আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন। সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি, নিঃসংকোচ। মনে ভাবি, একটা কোনো সংকট দেখা দেয় না কেন? উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোন একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা। বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে। না সেখানে হাঙ্গর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে রাস্তায় দিয়ে নামিয়ে। কোনো ছুতোই পাইনি, হাত নিষ্পিস করে। এমন সময়ে সে এক মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ঠেলা চুরুট। যেন পেলেই না শুনতে, ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে। মুখ থেকে টেনে ফেলে দিলাম চুরুট রাস্তায়। হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে। আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। বোধ হয় আমাকে চেনে। আমার নাম আছে ফুটবল খেলায়, বেশ একটু চওড়া গোছের নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ। বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার। হাত কাঁপতে লাগলো। কটাক্ষেও তাকালে না এই বীর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললেন, বেশ করেছেন মশাই। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়, একটা ট্যাক্সি নিয়ে চলে গেল। পরদিন তাকে দেখলুম না। তার পরদিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম
ভুল করেছি গোয়ারের মতো। ও মেয়ে নিজের দায় নিজে নিতে পারে, আমাকে কোনো দরকারই ছিল না। আবার বললুম মনে মনে, ভাগ্যটা ঘোলা জলের ডোবা। বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে খোলা ব্যাঙের ঠাট্টার মতো। ঠিক করলুম ভুল শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিং এ। সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। রাস্তা থেকে নেমে এক কোণে গাছের আড়ালে, সামনেই বরফের পাহাড়। শোনা গেল আসবে না এবার। ফিরব মনে করছি, এমন সময়ে আমার এক ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল, রোগা মানুষটি, লম্বা, চোখে চশমা, দুর্বল পাকযন্ত্র, দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু। পড়াশোনায় যতটা ঝোঁক, আহারে ততটা নয়। ফুটবলে সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি, সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। এই এক উৎপাত। চুপ করে রইলাম। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলাম, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আরেকটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললাম, ক্যামেলিয়া, সহজে বুঝি এর মন মেলে না? তনুকা কি বুঝলে জানি নে, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। চললেম টবশুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহযাত্রিনীটি সহজ নয়। একটা দোকামরা গাড়িতে টপটাকে লুকালাম নাবার ঘরে। থাক এই ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা। পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায়। জায়গাটা ছোট, নাম বলতে চাইনি। বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এই জায়গার খবর জানে না। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার, এইখানে বাসা বেঁধেছেন। শালবনের ছায়ায়, কাঠ বিড়ালিদের পাড়ায়, সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে। অদূরে জলধারা চলেছে বালির মধ্য দিয়ে, পলাশ বনে তসরের গুঁঠি ধরেছে, মহিষ চড়ছে হর্তুকি গাছের তলায়, উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে। বাসাবাড়ি কোথাও নেই, তাই তাঁবু পাতলেম নদীর ধারে। সঙ্গী ছিল না কেউ, কেবল ছিল টবে সেই ক্যামেলিয়া। কমলা এসেছে মাকে নিয়ে। রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শাল বাগানের ভেতর দিয়ে বেড়াতে যাই ছাতি হাতে। মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে, কিন্তু সে কি চেয়ে দেখে? অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে। সেখানে একটা শিশু গাছের তলায় বই পড়ে। আর আমাকে সেই যে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই। একদিন দেখি দলের মধ্যে একজন যুবক, শর্ট পরা, গায়ে রেশমের বিলেতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরুট খাচ্ছে। আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে একটা শ্বেতজবার পাপড়ি। পাশে পড়ে আছে বিলেতি মাসিক পত্র। মুহূর্তে বুঝলুম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও, তখনই চলে যেতেম। কিন্তু বাকি আছে একটি কাজ, আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে। পাঠিয়ে দিয়েই তবে ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারি ফিরি বনে জঙ্গলে। সন্ধ্যার আগে সে তবে দিয়ে জল, আর দেখি কুড়ি এগুলো কত দূর। সময় হয়েছে আজ,
যে আনে আমার রান্নার কাঠ, দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু বাবু, দেখেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া, সাঁওতাল মেয়ের কানে, কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করলে, দেখেছিস কেনে? আমি বললাম, এই জন্যই। তারপরে ফিরে এলাম কলকাতায়। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হক। সত্যি অসাধারণ। আমি জানি অনেকেই বলছে এই কবিতাটি অনেকেরই পছন্দের এবং সুন্দর ভরাট কণ্ঠে তুমি পরিবেশন করেছো। আর সবচেয়ে বেশি অবাক লাগছে আজকে আমার কাছে, প্রিয় দর্শকবৃন্দ, আমি ম্যাজিশিয়ান দেখেছি যে একটি একটি করে খালি ব্যাগ থেকে কিছু বেরি করছে। সেই ম্যাজিকের জাদু আমি বলবো যে জাহিদ হক সেই সুন্দর প্রতিটি কবিতা এত সুন্দরভাবে আমাদেরকে উপহার দিচ্ছে। দিস ইজ রিয়েলি ম্যাজিক। আমি ধন্যবাদ। আমাদের আরো কবিতা আছে আমাদের সাথে, সামনে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ। তার পরবর্তী পরিবেশনায় জাহিদ হক আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী পরিবেশনা ফ্রম জাহিদ হক। ধন্যবাদ। আবারও ধন্যবাদ যারা এই মুহূর্তে শুনছেন এবং ছিলেন। এর পরবর্তী কবিতাটি পড়ার আগে একটু কবিতার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে মানুষ, এই শব্দটি মানুষ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মহত্ব, মানবিকতা, এইসব কারণেই এই শব্দটি এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এবং এই শব্দটি এত বড় যে যদি এই মানুষ শব্দটি একবার অন্তর থেকে উচ্চারণ করি, বুঝে উচ্চারণ করি মানুষ, তো আমরা কাঁদব। সেরকম একটা জায়গায় ভাস্কর চৌধুরীর লেখা আমার বন্ধু নিরঞ্জন পড়ছি। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সেই কথাও সে আমাকে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম, প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে। তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই। যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ চিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চুপ করে চিঠিটা এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা? আহ, বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা
এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ চিপড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে? এই কথা সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রাত্রে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলেছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, যেখানে যেভাবে যাকে মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে, বড়ই করুণ, বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। নিরঞ্জন মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু। নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সেই লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি। রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষের কাঁধে করে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সেই প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকেন তা প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল। আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিলেন গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছিল তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ। আমি শুনতে, এটি সত্যি একটি অন্যরকম একটি ব্যতিক্রমধর্মী কবিতা। আমি যদি জিজ্ঞেস করি আসলে এই যে আমার বন্ধু নিরঞ্জন, এই কবিতাটি মানে কি হিসাবে সিলেক্ট করেছে? একটি সেকেন্ড, আমাদের কল এসছে, আর একটি কল আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, হ্যাঁ, কে আননোন নাম্বার থেকে এসছে। জি বলুন। আমি ক্যালকাটা থেকে বলছি। আমি আপনার এই প্রথম কবিতা আবৃত্তি শুনলাম। আমি সত্যি অভিভূত আপনার কবিতা শুনে। আমার খুবই ভালো লাগছে আপনার কবিতা শুনে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শকবৃন্দ। জাহিদ, শুনতে পেরেছো না? জি, জি, অনেক ধন্যবাদ। আপনি সময় করে কবিতা শুনছেন। অনেক ধন্যবাদ এবং ফোন করেছেন। আরো খুশি হলাম। সাথে থাকুন। আরো কিছু কবিতা আছে। হ্যাঁ, ধন্যবাদ দর্শকবৃন্দ। আমাদের সাথে থাকুন, আরো কবিতা আছে। আমি আসলে যে কথাটিতে যেতে চেয়েছিলাম যে এই বন্ধু নিরঞ্জন এই কবিতাটি আজকের এই সময়টাতে যে নির্বাচিত করেছে আমাদের দর্শকদের জন্য, সকলের জন্য, এটার পিছনে কি কোনো কি চিন্তা ভাবনাটা ছিল? সময় এরকম মানুষের প্রতি যে দয়া, মহত্ব এসব যে চলে যাচ্ছে, এটাতে সময়ও মানছে না। হ্যাঁ? সেই এখনো চলছে। মানুষ মানুষকে হত্যা করছে, অপমান করছে। তারপর আ যুদ্ধে, বিগ্রহে নানাভাবে মানুষ হত্যা করছে। হ্যাঁ? তারপর এখানে নিরঞ্জনের কথা তো শুনেছেন। নিরঞ্জন বলেছে যে, আমরা যেইভাবে মানুষ মারি না কেন, ইতিহাস তো একদিন লিখবে যে এত মানুষ যে মরছে, এটা তো বড় করুণ, দুঃখজনক। যে নিরঞ্জন এবং মিছিলে হাত উঠিয়ে বলত যে এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দিতে হবে। সেই নিরঞ্জন যে মানুষের কথা বলত সেও বাঁচেনি। কিন্তু সে প্রমাণ করেছে যে আ সেই মানুষের হাতেই তার মৃত্যু হলো। হ্যাঁ? এবং সে প্রমাণ করে গিয়েছে যে সে আসলে মানুষ ছিল। তো আম এরকম একটা জায়গায় আসলে কবিতাটা সিলেক্ট করা যে মানুষ মারা চলবে না। মানুষকে ধন্যবাদ। বাঁচতে দিতে হবে।
ধন্যবাদ, ধন্যবাদ জাহিদ হক। সুন্দর, সত্যি একটি অসাধারণ সুন্দর একটি এই কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা তার পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আশা করছি আমাদের যে কবিতা যে আজকের যে অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। টোটালি একটি ভিন্ন মাত্রিকের একটি অনুষ্ঠান, এবং এক ধরনের না, বিভিন্ন ধরনের কবিতা নিয়ে জাহিদ হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার চিন্তা ভাবনাতে বিভিন্ন রকম ভাবে আমাদের দর্শকদেরকে যে কিভাবে উপহার দেওয়া যায়, অনুষ্ঠানটিকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপনা করা যায় আপনাদের কাছে, সেই চিন্তা ভাবনা করেই জাহিদ হকের সমস্ত আজকে এই কবিতার ভান্ডার। আমাদের পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। এরপরের কবিতায় ধন্যবাদ। এর পরের কবিতাটি একটি জয় গোস্বামীর একটি রোমান্টিক কবিতা। আমি বিভিন্ন অনুষ্ঠানে পড়েছি এখানে। পাঁচালী দম্পতি কথা। এই কবিতাটি অনেকে পাকলি পাকলি তোমার সঙ্গে বলে থাকেন, কিন্তু এই কবিতাটির নাম হচ্ছে পাঁচালী দম্পতি কথা। পড়ছি। পাকলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা। পাকলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম। অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুড়বে থালাবাটি, আমি ভাঙবো কাঁচের বাসন। পাকলি, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে 42 কাটাবো জীবন। মেঘে মেঘে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্যে লোকসান। লোকসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রবঞ্চ ব্যঞ্জন। পাকলি, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে 4 অক্ষর কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে। মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন। পাকলি, তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন। এক হাতে উপায় করব, 2 হাতে উড়িয়ে দেবে তুমি। রেস খেলবো, জুয়া ধরবো, ধারে কাটবো সহস্র রকম। লটারি, তোমার সঙ্গে ধন লক্ষ্যে জীবন কাটাবো। লটারি, তোমার সঙ্গে মেঘধন কাটাবো জীবন। দেখতে দেখতে পুজো আসবে, দুনিয়া চিৎকার করবে সেল। দোকানে দোকানে খুঁজবো রূপসাগরের অরূপ রতন। পাকলি, তোমার সঙ্গে পূজা সংখ্যা জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে রিডাকশনে কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন। কবিত্ব ফুরুত করবে, পিচপিচ ছুটবো না হা করে। বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস পম। পাকলি, তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে বক বকম কাটাবো জীবন। নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়ে ছুড়িয়ে। ধরা পড়বো তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্তা চরম। পাকলি, তোমার সঙ্গে ভ্যাবা চাকা জীবন কাটাবো। পাকলি, তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন। পাকলি, তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধর্মমতে কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে পূজাবিধি জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে মধুবালা কাটাবো জীবন। দহি মিলে টিভি দেখবো, হাত দেখাবো জ্যোতিষীকে। 21টা উপোস থাকবে, 26টা ব্রত উদযাপন। পাগলি, তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে নিচ ফ্ল্যাট কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে শ্যাওলা ফুলে জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে রেল রোকো জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে লেট স্লিপ কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে আশাপূর্ণ জীবন কাটাবো। আমি কিনবো ফুল, তুমি ঘর সাজাবে যাবত জীবন।
পাগলি, তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে জয় কিষান কাটাবো জীবন। সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা, হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন। পাগলি, তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে আদম ইভ কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে প্রজাতন্ত্র জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে রামরাজ্য কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে চাল চামড়া জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন। এর গায়ে কুনি মারবো, রাস্তা করবো ওকে ধাক্কা দিয়ে, এটা ভাঙলে ওটা গড়বো, ঢেউ খেলবো ২-১০ কদম। পাগলি, তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ভোর ভয় কাটাবো জীবন। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ। আমি একটি কথা না বললেই নয়। আমি আমি আমার টিনেজ টাইম, ওই সময়টার কথা বলছি, যে সময়টাতে বাংলা চলচ্চিত্র খুবই জনপ্রিয় ছিল, যে পরিবার পরিজন নিয়ে দেখা যেত। আমি হয়তো বা আমাদের মার সাথে ছবি দেখতে যেতাম, মুগ্ধ হয়ে ছবি দেখতাম, মুগ্ধ হয়ে। হঠাৎ করে কিছু সামনে আসলো, একটু আটকে উঠতাম। তোমার কবিতার যে বাচন ভঙ্গি, যে ভরাট কণ্ঠে তুমি প্রতিটি লাইন যেভাবে উপস্থাপনা করেছো, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একটু আগে হঠাৎ করে ঘুম ভেঙে গেল যে আসলে তো আমি তো উপস্থাপনাও করছি, মিশে গিয়েছিলাম তোমার কবিতার সাথে আমি। ধন্যবাদ অনেক। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। সত্যি একটু অন্য রকমের ভিন্ন মাত্রিকের এই অনুষ্ঠানটি সাধারণত আমাদের এই ক্যালগেরিতে এই প্রথম, যে একক কবিতা অনুষ্ঠান আমাদের ক্যালগেরির অন্যতম বাচিক শিল্পী জাহিদ হক। জাহিদ হক আমাদের দেখা যাচ্ছে যে ভ্যানকুভার থেকে কল এসছে। হ্যালো। হ্যালো। জি 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 বলুন। জি, আমি যে জাহিদ ভাইয়ের কবিতা ওখানে একটু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। জি বলুন জাহিদ, শোনা যাচ্ছে তো না? জি 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আচ্ছা, জাহিদ ভাই, আমি ফারিয়া বলছি ভ্যানকুভার থেকে। ও হে ফারিয়া, কি খবর, কেমন আছো? আপনার কবিতা শুনছি, খুব ভালো লাগছে আমাদের, মানে খুবই চমৎকার। আপনার এই পাগলি কবিতাটা তো অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। আপনাকে শুভেচ্ছা, মৌকেও শুভেচ্ছা। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ দর্শকবৃন্দ। আমাদের সুদূর ভ্যানকুভার থেকে আমাদের কল আসছে। আমি জানি যে আজকের আমাদের এই অনুষ্ঠানটি নট অনলি ইন ক্যালগারি এবং কানাডা, ইউএস, বাংলাদেশ, সর্ব জায়গাতে অত্যন্ত ভাবে একটি ব্যতিক্রমধর্মী। এবং আমি জানি যে আমার কিছু দর্শক, আমার কিছু ফ্যান আছেন কলকাতাতে, তারাও আমাকে বলেছে যে তারাও জয়েন করছে এই কবিতার অনুষ্ঠানটি দেখার জন্য। অত্যন্ত সুন্দর একটি কবিতার অনুষ্ঠান। আমাদের প্রিয় দর্শকবৃন্দ, আমরা পরবর্তীতে আমি একটু একটু কথা বলে নিচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, যে এখন যে খুব সম্ভব এটা জয় গোস্বামী, am I right? জি হ্যাঁ, জয় জয় গোস্বামী। গোস্বামী। প্রিয় দর্শকবৃন্দ, সাধারণত আমরা যারা কবিতা শুনে থাকি, পড়ে থাকি, এই জয় গোস্বামী বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি। ভারতীয় পশ্চিম বাংলার এই কবি বাংলা ভাষার উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি সাহিত্যিক কবি হিসাবে উনি পরিচিতি লাভ করেন। আজকের যে কবিতাটি ছিলেন সেটি জয় গোস্বামীর কবিতা। আমরা পরবর্তী কবিতায় চলে যাচ্ছি জাহিদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। ফারিয়াকে অনেক ধন্যবাদ। আমার অনেক পুরনো বন্ধু ফারিয়া মুরাদ ফোন করেছে এবং অনুষ্ঠান দেখছে। খুব ভালো লাগছে। এর পরবর্তী কবিতাটি তারাপদ রায়ের দারিদ্র রেখা, এই কবিতাটি পড়ব। কবিতাটা পড়লে বুঝতে পারবেন কবিতার ব্যাপারটা কিরকম, কি বলা হচ্ছে। এখানে আমাদের দেশে, এ বিশ্বে গরিব এখনো গরিব রয়ে গেছে। অসহায় এখনো অসহায়, আ বঞ্চিত আরো বঞ্চিত হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই দারিদ্রতাকে নানাভাবে নানা সময়ে ব্যবহার করে আসছে তাদের ক্ষমতার জন্য। কিন্তু গরিবের অবস্থার উন্নতি হচ্ছে না। তারপর
যাদের অসহায় মানুষ আরো অসহায় দিন যাপন করছে, সেরকম একটি জায়গায় এই কবিতাটি লেখা। পড়ছি তারাপদ রায়ের দারিদ্র রেখা। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার। আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, এতে মানুষের মর্যাদাহানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো জীর্ণ, আরো ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয়, তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিনরাত্রি, গনগনে গরমে ধুঁকতে ধুঁকতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই। আপনি আবার এলেন, এসে বললেন, তোমার নিঃস্বতার কোনো মানে হয় না, তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে, তুমি বঞ্চিত, তুমি চিরবঞ্চিত। আমার বঞ্চনার অবসান নেই। বছরের পর বছর আধপেটা খেয়ে উদম আকাশের নিচে শুয়ে কঙ্কালসার আমার বেঁচে থাকা। আপনি কিন্তু আমাকে ভোলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো, জাগো সর্বহারা। তখন আমার আর জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাঁপড়ের মতো ওঠানামা করছে। আপনার উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না। ইতিমধ্যে আর বহুদিন গিয়েছে, আপনি এখন আরো বুদ্ধিমান, আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটি ব্ল্যাক বোর্ড নিয়ে এসেছেন, সেখানে চক্করে দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন। এবার বড় পরিশ্রম হয়েছে আপনার। কপালের ঘাম মুছে আমাকে বলেছেন, এই যে রেখা দেখছ, এর নিচে, অনেক নিচে তুমি রয়েছ। চমৎকার। আপনাকে ধন্যবাদ, বহু ধন্যবাদ। আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার দারিদ্রতার জন্য আপনাকে ধন্যবাদ, আমার সর্বহারাত্বের জন্য আপনাকে ধন্যবাদ, আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ, আর সবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি, ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে বহু ধন্যবাদ। কিন্তু কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে, আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে, আমার মাথার উপরের আচ্ছাদন এখন আরো সরে গেছে। কিন্তু ধন্যবাদ, হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে বহু ধন্যবাদ। শেষ। ধন্যবাদ জাহিদ হক, আমাদের আজকে আরো এই সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা একটু চলে যাচ্ছি যে দর্শকদের আমাদের কিছু কমেন্টস পড়ার জন্য। রেজা আল মামুন বলেছেন অসাধারণ। সামাদ চৌধুরী আচ্ছা, উনি বলেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সামাদ চৌধুরী, ওয়াচিং ফ্রম A to Z শপ, কুসুমবাগ শপিং সিটি, মৌলভীবাজার টাউন। ওয়াও, ইজ ফ্রম মৌলভীবাজার। আমাদের একটি কল এসছেন, আমার কলটা ধরে নিই প্রিয় দর্শক বৃন্দ। জি হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খালেদ বেরনাগল অ্যাডমিন্টন থেকে। প্রথমেই শুভেচ্ছা জানাই যে আপনারা জয়যাত্রা টিভিতে চমৎকার অনুষ্ঠান আয়োজন করেছেন। আর ধন্যবাদ জানাবো বরাবর মতো চমৎকার জাহিদ ভাইকে। ধন্যবাদ জাহিদ, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। নোবেল ভাই, আপনি আছেন, খুবই ভালো লাগছে। আমি আপনার একটা কমেন্ট করেছেন ওই সময়। জাহিদ, অসামান্য কবিতা আবৃত্তি করছি। আমি জাহিদের একজন ভক্ত, অনেক আগে থেকে, 2005-6 থেকে আর কি।
তো যাদের কাছ থেকে আমি শুনতে চাই রেলগাড়ির কামরায় এই কবিতাটা তার কাছ থেকে শুনতে চাই। জয়কে ধন্যবাদ জাহিদ, তোমার কাছে অনুরোধ এসছে রেলগাড়ির কামরায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনার অনুরোধটি জাহিদ শুনেছেন, পাঠিয়ে দিয়েছি। জাহিদ, আপনাকে, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ নোবেল ভাই। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আপনাকে যখনই দেখি তখনও পুরোনো দিনের কথা মনে পড়ে। যখন আমরা বসে, বসে অনেকটা সময় আড্ডায় কবিতা পড়া হতো। আসছেন, আ আ খুব ভালো লাগছে। আপনার আরেকটি প্রিয় কবিতা আমি পড়ে ফেলেছি। আপনি হয়তো ছিলেন, 'প্যারিসের চিঠি'। আর 'রেলগাড়ির কামরা' আর 'হঠাৎ দেখা' কবিতাটা আমি চেষ্টা করব পড়ার জন্য। আমাদের যদি সময় থাকে তাহলে আমি পড়ব, অবশ্যই পড়ব। ধন্যবাদ। আমরা পরবর্তী কবিতায় ফিরে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমাদের হাতে হয়তো খুব বেশি সময় নেই। আমি পরপর ছোট, ছোট দুটো কবিতা পড়ছি আম এই মুহূর্তে। এরপরে আমি চেষ্টা করব হঠাৎ দেখা কবিতাটি পড়ার। এখন পড়ছি 'অনন্ত প্রেম' আর 'বনলতা সেন'। 'অনন্ত প্রেম' লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর 'বনলতা সেন' জীবনানন্দ দাশ। তোমারই যেন ভালোবাসিয়াছি, শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি কি তোহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালেরও তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। এর পরবর্তী নিবেদন জীবনানন্দ দাশের 'বনলতা সেন'। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে,
আমি ক্লান্ত প্রাণিক, চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমারে দুরন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর পর সমুদ্রের হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হক। আমি সত্যি অভিভূত। আমি আসলেই যে ইউ আর গড গিফটেড, ইউর ট্যালেন্ট অ্যাকচুয়ালি রিয়েলি। থ্যাংক ইউ। এই ধরনের প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আছেন, আশা করি আমার সাথে একমত হবেন যে সত্যি অসাধারণ পরিবেশনা। তার পরিশ্রম, তার একাত্ম, যে ভালোবাসা কবিতার প্রতি, বোঝা যাচ্ছে যে কতটুকু পরিশ্রম দেওয়ার পর আমরা এই ধরনের একটা অনুষ্ঠান বা এই ধরনের আমরা এই কবিতার মধ্যে নিজেকে মিলিয়ে দিতে পারি, ভাসিয়ে দিতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, জাহিদ হক অনেকক্ষণ ধরেই আমাদের সাথে আছেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের একটু ভিন্ন রকমের, আমি এখন একটু মাত্রায় চলে যাচ্ছি। একটু আমাদের সাথে যে কবিতাটি আছেন সেই কবিতাটি আমরা একটু অন্যভাবে একটু আমরা এখন শেয়ার করব, একটু ভিন্ন মাত্রিকের কবিতা। হ্যাঁ জি আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই শাহিন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই শাহিনকে এত চমৎকার একটা প্রোগ্রাম আয়োজনের জন্য। এরপরে জাহিদের কবিতার যে ধারাবাহিকভাবে শুনছি, আর এটা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে আমি ইউনিভার্সিটি লাইফে ফেরত গেছি। ইউনিভার্সিটি লাইফের জি হ্যালো। হ্যাঁ জি জাহিদ শুনতে পাচ্ছ? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফের শহীদ মিনারে বসে মনে হচ্ছে জাহিদের ছন্দময় কবিতার আবৃত্তি শুনছি আর কি। খুবই চমৎকার জাহিদ, খুবই চমৎকার। এরকম একটা মানে কবিতার অনুষ্ঠান যে এরকম হইতে পারে, সময় নিয়ে শুনছি, এটা একটা বিশাল ব্যাপার। ধন্যবাদ জাহিদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার ফোন কল পেয়ে। শুনছেন, আপনার পুরোনো দিনের কথা মনে পড়লো, সেটাই আমার কবিতা পড়ার সার্থকতা আমি বলবো। আপনার ভালো লেগেছে, ধন্যবাদ। থাকুন কিছুক্ষণ। আমাদের শাহিন ভাই, আমাদের সময় কিরকম আছে? অবশ্য আপনি আমাদের সময়, আমি আশা করি যে আমাদের আরো কিছু দর্শকদের অনুরোধে অনেকেই চাচ্ছে যে আরো পর্ব 2 হোক। আমাদের হাতে আর কিছুটা সময় আমরা নিতে চাচ্ছি। দর্শকরা অধীর আগ্রহে বসে আছে শোনার জন্য। আমরা তো আসলে
এত কমেন্টস আমরা আসলে আমি এখনো পড়তেও পারছি না, যে একটু সময় চলে যাচ্ছে। আমরা এখন একটু ভিন্ন আঙ্গিকে, প্রিয় দর্শক বিন্দু, আমরা একটু ভিন্ন আঙ্গিকের আমরা একটু পরিবেশনায় যাচ্ছি। এখন আমাদের জাহিদ হকের একটু ভিন্ন আঙ্গিকের পরিবেশন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনির পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনির পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনির পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলি। বনির পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনি বনে বাহিরিব। বনির পাখি গাহে, বাহিরে বসি বসি বনির গান ছিল যত। খাঁচার পাখি গাহে, সেখানে বলি তার দোহার ভাষা দুই মতো। বনির পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনির গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনির পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনির পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বন গান গাই। বনির পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনির পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনির পাখি বলে, না, সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে, হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহানে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বোঝাতে নারে আপনাই। দুজনে একা একা ঝাপটি মোড়ে পাখা কাতরে কহে, কাছে আয়। বনির পাখি বলে, না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায়, মোর শকতি নাহি উড়িবার। প্রিয় দর্শকবৃন্দ, একটু ভিন্ন আঙ্গিকের পরিবেশনায় জাহিদ হকের কবিতা আপনাদেরকে উপহার দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা তো প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের প্রচুর অনুরোধ, আমি আজকের আমাদের যে শিল্পী, সেই শিল্পীর উপর আমি ছেড়ে দিয়েছি
যে শিল্পী এখন বলবে যে এখন আসলে আমরা অনুষ্ঠানের কোন অংশে অবস্থান করছি। জাহিদ হক। ধন্যবাদ। এতক্ষণ ধরে যারা শুনছেন, আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছে। আম আর শুভজিৎকে অসংখ্য ধন্যবাদ। এরকম এত শৈল্পিক, নান্দনিক একটা প্রেজেন্টেশন আমি খুবই মুগ্ধ। আ অসাধারণ তার কাজ। আর আমার খুব ভালো লেগেছে। আ আমি কৃতজ্ঞ। এরকম একটা কাজ শুভজিৎকে দিয়ে এবং ও যে এই কাজটা করলো, ওর প্রতি আমি খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ শুভজিৎ। সময় তো আসলে ১.৫ ঘন্টা হয়ে গেছে। কবিতা তো আরো অনেক পড়তে ইচ্ছে করছে। কিন্তু আম আ একটু তাহলে আমি ২ টো কবিতা করেই আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। যদি আপনি চালাতে চান তাহলে হয়তোবা আরো কয়েকটা করা যেতে পারে। কিন্তু আমি হয়তো ২ টা চিন্তা করছি ২ টা কবিতা করব। ১ম যে নোবেল ভাই যেটা রিকোয়েস্ট করেছেন, 'হঠাৎ দেখা' উনাকে ডেডিকেট করে করতে চাচ্ছি। এবং সবাইকে শোনাতে চাচ্ছি। আর এরপরে আমি আজকের শেষ কবিতাটা করব। পড়ছি 'হঠাৎ দেখা'। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি। লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়। আঁচল তুলেছে মাথায়। দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনালোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু। কেমন আছো? কেমন চলছে সংসার? ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময়ে আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের আমাদের গেছে যেদিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আর আমি চললেম একা। ধন্যবাদ। জাহিদ, আমি অবশ্য আমি অনুষ্ঠান পরিচালনা করছি এবং দর্শকদের হয়ে আমি কথা বলছি।
আমি কিছু রিকোয়েস্ট রাখতে পারি নাকি? জি, অবশ্যই। জি, প্লিজ অবশ্যই। বলুন। ধন্যবাদ। আমি দর্শকদের পক্ষ থেকে কিছু দর্শকদের অনুরোধ, এই মাঝখানে আমার কাছে টেক্সট মেসেজ আসলো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু কবিতা শুনতে চাই, যদি তোমার সেই কবিতার ভান্ডারে যদি থাকে। শেষ কবিতাটি যাওয়ার আগে আমরা কি শুনতে পারি নাকি? অবশ্যই। আ ঠিক আছে। আমি থ্যাংক ইউ রিকোয়েস্ট করার জন্য। আমি সুনীলের আসলে একটি কবিতা পড়ি। অনেক একটি কবিতা পড়ি যেই কবিতাটা হয়তো যারা কবিতা পড়েন, যারা কবিতা পড়েন না, যারা কবিতা শোনেন, কবিতা খুব একটা শোনা হয় না। সবারই এই কবিতাটা শোনা হয়েছে হয়তো। সুনীলের 'কেউ কথা রাখেনি' কবিতাটি। এই কবিতাটি পড়ছি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর তারপর কত চন্দ্র ভূক অমাবস্যা এসে কেটে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম। তবু তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ, সুন্দর সুনীলের এই কবিতাটি উপহার দেওয়ার জন্য। অনেকেরই পছন্দের দেখছি যে আব্দুল্লাহ রফিক ভাই বলেছেন কেউ কথা রাখেনি। অবশ্য আমি জানি না আব্দুল্লাহ ভাইয়ের কেউ কি কথা রাখার কথা ছিল কিনা আব্দুল্লাহ ভাইয়ের জন্য। ওনার সেই মনে সেই কথা জাগ্রত হয়েছে হয়তোবা, ওনার কথা কেউ হয়তোবা রাখেনি, হয়তোবা আবার সামনে রাখবে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট, আমি না পড়ে পারছি না আসলে। এই এখানে শাহানাজ বলেছেন আমার অল টাইম ফেভারিট, কেউ কথা রাখেনি, চমৎকার। এম.এইদি বলেছেন এক্সিলেন্ট। উনি বলেছেন সবগুলো কবিতা সুন্দর, ভিন্ন আবৃত্তিগুলো তেমনি কবিতার সাথে মিলে মিশে সুন্দর, ভিন্ন বৈচিত্র্যের সাথে আবৃত্তি অসম্ভব সুন্দর। খালেদ বাড়ি নোবেল, শুধুই মুগ্ধতা। আমাদের সাথে আমাদের সাথে যারা আছেন আজকে প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ভালো লাগা দিতে পেরেছি। মামাওয়ালা ভেরি নাইস প্রোগ্রাম। তারপরে কি আমরা আরেকটি কবিতা শুনবো নাকি আমরা শেষ কবিতায় চলে যাচ্ছি?
আহ, শেষ কবিতায় চলে যাই। সবকিছু তো একটা শেষে আসতে হয়। আমরা কিন্তু কবিতা পড়া হবে, কবিতা চলবে, কবিতার জয় হোক। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনছেন এবং পরবর্তীতে হয়তো যারা শুনবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার ভালো একটা সময় কাটলো। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আহমদ হোসেন ভাইয়াকে, অভিজিৎ সাহা, তারপর ধন্যবাদ জানাচ্ছি শুভজিৎ, যেই এরকম সুন্দর একটা নান্দনিক পরিবেশন আমাদেরকে উপহার দিলেন, এবং যারা এত সুন্দর চমৎকার কমেন্ট দিয়ে উৎসাহিত করেছেন, আমাদের কে সময় দিয়েছেন, কবিতাকে শুনেছেন, কবিতাকে ভালোবেসেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করছি এই কবিতার যেই ইভেন্টের নামকরণ করা হয়েছে শুধু কবিতার জন্য, এই কবিতাটি দিয়ে, এই কবিতাটি সুনীলের একটি কবিতা, শুধু কবিতার জন্য পড়ছি এবং আপনাদের সবার কাছ থেকে কবিতার সাথে সাথে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে আশা করছি। শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যাবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রী শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গীয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।